যুদ্ধবন্ধের লক্ষ্যে প্রথমবারের মতো আলোচনায় বসেছে ইউক্রেন ও রাশিয়ার প্রতিনিধিরা। শুক্রবার সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে ভূখণ্ড নিয়ে স্পর্শকাতর এই বৈঠক অনুষ্ঠিত হলেও কোনো সমঝোতার ইঙ্গিত মেলেনি। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, দোনবাস পুরোপুরি ছেড়ে দেওয়া রাশিয়ার জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শর্ত। সৃষ্টি ঘটকের রিপোর্ট। ইউক্রেন যুদ্ধ বন্ধে চলমান আলোচনার মধ্যেও শুক্রবার পাল্টাপাল্টি হামলা চালিয়েছে ইউক্রেন ও রাশিয়া। এই দিন ইউক্রেনের রাজধানী কিয়েভে আবারও দফায় দফায় ড্রোন হামলা চালিয়েছে রুশ বাহিনী। এটি আসলেই খুব বিপজ্জনক। প্রতিদিনই কিয়েভে বোমা বর্ষণ হচ্ছে। তবে আমার মতো যারা অনেকদিন থেকেই এই পরিস্থিতির মধ্যে রয়েছে তারা সম্ভবত অভ্যস্ত হয়ে গেছে। আমরা বুঝতে পারছি দেশের ভালোর জন্য আমাদেরকে ধৈর্য ধরতে হবে। এর আগে চলতি সপ্তাহে রাশিয়ার হামলায় কিয়েভের বেশিরভাগ এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। সেখানেও তাপমাত্রা হিমাঙ্কের নিচে। বিদ্যুৎ না থাকায় ৩,০০০-এর বেশি ভবনে হিটার ব্যবস্থা অচল রয়েছে। বেশ কয়েকদিন থেকেই আমরা বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছি, তাই ঘরের হিটার ব্যবহার করতে পারছি না। এতে আমাদের খুবই কষ্ট হচ্ছে। এরই মধ্যে ইউক্রেন যুদ্ধবন্ধে শর্ত নিয়ে সংযুক্ত আরব আমিরাতে যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় বসেছেন রাশিয়ার প্রতিনিধিরা। বৈঠকে ক্রেমলিনের মুখপাত্র ইউক্রেনকে জানিয়েছে, ডনবাস থেকে ইউক্রেন সৈন্য সরিয়ে ফেলবে এবং ওই অঞ্চলটির দখল রাশিয়াকে দিয়ে দেওয়ার শর্তে যুদ্ধবন্ধে রাজি আছে মস্কো। ইউক্রেন যুদ্ধ বন্ধে মূলত তথাকথিত অ্যাঙ্করেজ ফর্মুলা বিবেচনা করছে রাশিয়া, যার আওতায় ইউক্রেনের পূর্ব ও দক্ষিণে বর্তমান যুদ্ধরেখা স্থায়ী হবে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, রাশিয়া, ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের নিয়ে অনুষ্ঠিত এই ত্রিপক্ষীয় আলোচনায় ভূখণ্ড বিরোধী ছিল প্রধান বিষয়। টেলিগ্রামে দেয়া এক বিবৃতিতে তিনি বলেছেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো রাশিয়াকে এই যুদ্ধ শেষ করতে প্রস্তুত করতে হবে, যে যুদ্ধ তারা নিজেরাই শুরু করেছে। তিনি আরও জানিয়েছেন, আলোচক দলের সঙ্গে তিনি নিয়মিত যোগাযোগ রাখছেন, তবে শুক্রবারের বৈঠক থেকে তাৎক্ষণিক কোনো সিদ্ধান্ত আসেনি। এদিকে রাশিয়া যুক্তরাষ্ট্রে জব্দ থাকা প্রায় $5 বিলিয়ন রুশ সম্পদের একটি বড় অংশ দখলকৃত ইউক্রেনীয় এলাকায় পুনর্গঠনে ব্যবহারের প্রস্তাব দিয়েছে। তবে ইউক্রেন ও তাদের ইউরোপীয় মিত্রদের দাবি, যুদ্ধের ক্ষতিপূরণ হিসেবে এই অর্থ রাশিয়াকেই দিতে হবে। এই প্রস্তাবকে জেলেনস্কি অর্থহীন বলে প্রত্যাখ্যান করেছেন। সৃষ্টি ঘটক, ৭১। অভিবাসন বিরোধী অভিযানের প্রতিবাদে ধর্মঘট পালন করছেন যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের মানুষ। স্থানীয় সময় শুক্রবার নো ওয়ার্ক, নো স্কুল, নো শপিং কর্মসূচিতে অচল হয়ে পড়ে রাজ্যটির মিনিয়াপলিস শহর। আইসির এই ধরপাকড়ের প্রতিবাদে মিনেসোটার অন্যতম প্রধান শহর মিনিয়াপলিসে অর্থনৈতিক ধর্মঘটের ডাক দেন কমিউনিটি, ধর্মীয় ও শ্রমিক ইউনিয়নের নেতারা। তাদের ডাকে শুরু হয় ডে অব ট্রুথ অ্যান্ড ফ্রিডম কর্মসূচি। আইসিএকে মিনেসোটা ছাড়ার দাবি জানান বিক্ষোভকারীরা। এছাড়া আইসিএর জন্য অতিরিক্ত ফেডারেল অর্থায়ন বন্ধ করার পাশাপাশি মানবাধিকার ও সাংবিধানিক লঙ্ঘনের অভিযোগে সংস্থাটির বিরুদ্ধে তদন্তের দাবি জানান আন্দোলনকারীরা। ধর্মঘটের পক্ষে সমর্থন জানিয়েছে সিটি কাউন্সিলও। এদিকে ট্রাম্প সরকারের অভিবাসন কর্মসূচিকে জাতিগত বৈষম্য ও রাজনৈতিক প্রতিশোধ বলে মন্তব্য করেছেন শহরটির মেয়র। তবে তীব্র সমালোচনার মাঝেও মিনেসোটায় আটক অভিযান চালিয়ে যাচ্ছে বিতর্কিত অভিবাসন পুলিশ, ইমিগ্রেশন অ্যান্ড এনফোর্সমেন্ট আইসি। অভিযানে প্রায় প্রতিদিনই আটক করা হচ্ছে অভিবাসীদের। যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপলিস শহরে সম্প্রতি ৩৭ বছর বয়সী রেনি নিকোল গুড নামের এক নারী দেশটির ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট সংস্থার এক সদস্যের গুলিতে নিহত হন। এ ঘটনায় যুক্তরাষ্ট্র জুড়ে প্রতিবাদের ঝড় ওঠে। আইন প্রয়োগকারী সংস্থাটির প্রতি মানুষের মনোভাব হয়ে ওঠে আরও ক্ষুব্ধ। সৃষ্টি ঘটকের রিপোর্ট। যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি আইনের অংশ হিসেবে ২০০২ সালে গঠিত হয় ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট সংস্থা আইসিই। ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের সন্ত্রাসী হামলার পর হোমল্যান্ড সিকিউরিটি দপ্তরটি চালু করা হয়। আইসিই এ বিভাগের অধীনে পরিচালিত একটি সংস্থা। যুক্তরাষ্ট্রে কোনো বাসিন্দাকে অবৈধ বলে সন্দেহ হলে আইসিই তাকে থামাতে পারে, আটক ও গ্রেপ্তার করতে পারে। তবে কোনো বাড়ি বা ব্যক্তিগত পরিসরে প্রবেশের জন্য তাদের পরোয়ানা দরকার হয়। কোনো মার্কিন নাগরিক যদি গ্রেপ্তারে বাধা দেন বা কোনো কর্মকর্তার উপর আক্রমণ করেন, আইসিই সদস্যরা তাদেরও আটক করতে পারেন।
হোমল্যান্ড সিকিউরিটির 2023 সালে একটি নির্দেশিকায় বলা হয়, আইন শৃঙ্খলা রক্ষাকারী কর্মকর্তারা কেবল তখনই প্রাণঘাতী বল ব্যবহার করতে পারবেন যখন যুক্তিসঙ্গত কারণে মনে হয় তাদের কেউ বা অন্য কাউকে তাৎক্ষণিকভাবে মারাত্মক আঘাত করতে বা মৃত্যু ঘটাতে পারে। কিন্তু যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট ঐতিহাসিকভাবে এমন নীতি অনুসরণ করে এসেছেন যেখানে মুহূর্তের মধ্যে সিদ্ধান্ত নেওয়া কর্মকর্তাদের অনেক বেশি ছাড় দেওয়া হয়। চলতি মাসের শুরুতে মিনিওপলিসে রিনি গুড যখন এক আইসিই সদস্যের গুলিতে নিহত হন, তখন তিনি গাড়ি চালাচ্ছিলেন। ট্রাম্প প্রশাসনের দাবি, ওই আইসিই সদস্য আত্মরক্ষায় গুলি চালিয়েছেন। কিন্তু স্থানীয় কর্মকর্তারা জোর দিয়ে বলছেন, রিনি গুড ওই আইসিই সদস্যদের জন্য কোনো বিপদ সৃষ্টি করেনি। রিনি গুডের মৃত্যুকে ঘিরে কেন্দ্রের সঙ্গে মিনেসোটা অঙ্গরাজ্যের রাজনৈতিক বিতর্ক শুরু হয়। এরই মধ্যে গত মঙ্গলবার মিনেসোটা থেকে 5 বছরের এক শিশুসহ 4 শিশুকে আটকের পর আরও ক্ষুব্ধ হয়ে ওঠেন সেখানকার মানুষজন। বিভিন্ন জরিপে দেখা যায়, ট্রাম্পের অভিবাসন আইন নিয়ে মার্কিন নাগরিকদের মধ্যে দৃষ্টিভঙ্গি সরল নয়। গবেষণা সংস্থা পিউ রিসার্চ সেন্টারের গত বছরের এক জরিপ ফলে দেখা যায়, অর্ধেকের চেয়ে কিছু বেশি মার্কিন নাগরিক মনে করেন কিছু ক্ষেত্রে অভিবাসীদের ফেরত পাঠানোটা জরুরি। এর আগে গত মার্চে রিসার্চের আরেকটি জরিপে প্রায় সমসংখ্যক মানুষ একই ধরনের মত দিয়েছিলেন। তবে পিউ রিসার্চের একই জরিপে বলা হয়, মার্কিন নাগরিকদের মধ্যে ট্রাম্পের অভিবাসীদের ফেরত পাঠানো নিয়ে ভিন্ন চিন্তাভাবনা রয়েছে। এতে দেখা যায় 53% প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিক মনে করেন অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানোর পদ্ধতি নিয়ে ট্রাম্প প্রশাসন বাড়াবাড়ি করছে। তবে প্রায় 36% মার্কিন নাগরিক এ পদ্ধতিকে সমর্থন করেন। সৃষ্টি ঘটক, 71। যুক্তরাষ্ট্রের 16 কোটিরও বেশি মানুষ চরম বিপজ্জনক শীতকালীন ঝড়ের কবলে পড়তে চলেছে শুক্রবার থেকে। এই ঝড়ে ভারী তুষারপাত, হিমশীতল বৃষ্টি এবং হিমাঙ্কের অনেক নিচে তাপমাত্রা নামার পূর্বাভাস রয়েছে। জাতীয় আবহাওয়া দপ্তর বলছে, যুক্তরাষ্ট্রের বেশিরভাগ অঞ্চল জুড়েই বয়ে যেতে পারে ঝড়। এতে পরিস্থিতি চরম বিপজ্জনক ও দুর্যোগপূর্ণ হয়ে উঠতে পারে। বিদ্যুৎ বিভ্রাট, যোগাযোগ ব্যবস্থা স্থবির হয়ে পড়া এবং জীবন নাশেরও ঝুঁকি রয়েছে। যুক্তরাষ্ট্রের বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, ঝড়ের কারণে এ সপ্তাহের শেষে ফ্লাইট ব্যাহত, বিলম্ব বা বাতিলও হতে পারে। তুষারে ঢাকা পড়তে পারে মেমফিস, নাশভিল, ওয়াশিংটন ডিসি, বাল্টিমোর, ফিলাডেলফিয়া এবং নিউ ইয়র্ক। দক্ষিণাঞ্চলের কিছু এলাকা থেকে মিড আটলান্টিক এবং উত্তর পূর্বাঞ্চলে ভারী তুষারপাতের আশঙ্কা করা হচ্ছে। এরই মধ্যে কলোরাডো থেকে পশ্চিম ভার্জিনিয়া এবং আরকানস, টেক্সাস, জর্জিয়া, উত্তর ক্যারোলাইনা, দক্ষিণ ক্যারোলাইনা সহ কয়েকটি রাজ্যের গভর্নররা জরুরি অবস্থা ঘোষণা করেছেন। ডেনমার্কের স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ডে যুক্তরাষ্ট্রের গোল্ডেন ডোম আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা স্থাপন করতে চাইলেও কানাডা এর বিরোধিতা করছে বলে অভিযোগ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন, কানাডা যুক্তরাষ্ট্রকে সহায়তার বদলে চীনের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক গভীর করছে, কিন্তু এই বন্ধুত্বের আড়ালে চীন তাদের গিলে খাবে। শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি একথা জানান। এর আগে গত সপ্তাহে বিশ্ব অর্থনৈতিক সম্মেলনে ট্রাম্প বলেছিলেন, আর্কটিক অঞ্চলের গ্রিনল্যান্ডে যদি তারা গোল্ডেন ডোম স্থাপন করেন তাহলে স্বাভাবিকভাবে কানাডা এর সুবিধা ভোগ করবে এবং সুরক্ষিত থাকবে। তিনি ওই সময় দাবি করেন, কানাডা বিনামূল্যে যুক্তরাষ্ট্রের সুবিধা পায় এবং তাদের জন্যই কানাডা টিকে আছে। কিন্তু ট্রাম্পের এই দাবি প্রত্যাখ্যান করে কানাডিয়ান প্রধানমন্ত্রী বলেন, কানাডা যুক্তরাষ্ট্রের জন্য বেঁচে নেই, কানাডা সফলতা পাচ্ছে নিজেদের জন্যই। আবারও মুখোমুখি অবস্থানে ইরান ও যুক্তরাষ্ট্র। উত্তপ্ত হয়ে আছে গোটা মধ্যপ্রাচ্য। পেন্টাগনের হুমকির জবাবে পাল্টা হুঁশিয়ারি দিয়েছে তেহরান। বিস্তারিত আরাফাত ইসলামের প্রতিবেদনে। ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসির আঙ্গুল ট্রিগারে। যুক্তরাষ্ট্রকে এই হুঁশিয়ারি দিয়েছেন দেশটির শীর্ষ সেনা কমান্ডার মোহাম্মদ পাকপৌর। বলেন, ট্রাম্প যদি আবারও সংলাপের জন্য আহ্বান জানিয়ে তারপর সামরিক অভিযান চালানোর পরিকল্পনা করেন, তাহলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে মর্মান্তিক পরিণতি ভোগ করতে হবে। এক লিখিত বিবৃতিতে জেনারেল পাকপৌর বলেন, ইরানে হামলার ব্যাপারে কোনো বিভ্রান্তিতে থাকা উচিত হবে না যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের। আর গত বছর জুন মাসে ইরানের উপর চাপিয়ে দেয়া 12 দিনের সংঘাতের অভিজ্ঞতাও তাদের মনে রাখা উচিত। এরই মধ্যে ইরানের জয়েন্ট কমান্ড সদর দপ্তরের প্রধান জেনারেল আলী আবদুল্লাহি আলী আবাদি হুঁশিয়ারি দিয়ে বলেন, যুক্তরাষ্ট্র হামলা চালালে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সব ঘাঁটি নিশানায় পরিণত হবে।
যুক্তরাষ্ট্র গত কয়েকদিন ধরে ইরানের সাথে আলোচনার আগ্রহ দেখালেও টানা আন্দোলনে টালমাটার ইরানকে চাপে রাখতে বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের দিকে বিশাল নৌবহর পাঠানোর কথা জানান। এরপরই ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর কমান্ডারের এ হুঁশিয়ারি। এর আগে মঙ্গলবার ট্রাম্প সরাসরি ইরানের নেতাদের উদ্দেশ্যে বলেন, খামেনিকে লক্ষ্য করে হামলার জবাবে যদি তার ওপর আঘাত আসে তাহলে যুক্তরাষ্ট্র ইরানকে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দেবে। সুইজারল্যান্ডের দাভোস শহরের ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বৈশ্বিক সম্মেলনে ভাষণ দেন ট্রাম্প। সেখানে তিনি বলেছেন, ইরান পরমাণু বোমা তৈরির প্রস্তুতি নিচ্ছিল। সেই সব স্থাপনায় হামলার মাধ্যমে সেই কার্যক্রম থামিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র। ইরান এখন সংলাপে বসতে চাইছে জানিয়ে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র সংলাপে বসবে, কিন্তু ইরানকে কখনো পরমাণু অস্ত্র তৈরি করতে দেয়া হবে না। কূটনৈতিক সমাধান পাশ কাটিয়ে হুমকি আর পাল্টা হুমকিতে মধ্যপ্রাচ্যে উত্তেজনার পারদ ক্রমেই ঊর্ধ্বমুখী। মধ্যপ্রাচ্যের এই উত্তেজনা বিশ্ব রাজনীতিতে কী প্রভাব ফেলবে সেদিকেই এখন তাকিয়ে আন্তর্জাতিক মহল। আরাফাত ইসলাম, ৭১। ইরানের তেল পরিবহনে সংশ্লিষ্ট শ্যাডো ফ্লিটের ৯টি জাহাজ ও ৮টি প্রতিষ্ঠানের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে বলে জানিয়েছেন মার্কিন ট্রেজারি বিভাগ। ইরানের সম্প্রতি বিক্ষোভ দমনে প্রাণহানির ঘটনাকে কেন্দ্র করে দেশটির উপর চাপ আরও বাড়িয়েছে যুক্তরাষ্ট্র। তারা জানায়, নিষেধাজ্ঞার আওতায় আসা জাহাজগুলো এবং তাদের মালিকানা বা ব্যবস্থাপনায় থাকা প্রতিষ্ঠানগুলো সম্মিলিতভাবে শত শত মিলিয়ন ডলারের ইরানি তেল ও পেট্রোলিয়াম পণ্য বিদেশি বাজারে পরিবহন করে, যার মধ্যে ভারত, ওমান ও সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক সংস্থাও রয়েছে। ট্রেজারি বিভাগ আরও জানিয়েছে, তেল থেকে আয়ের অর্থ মূলত ইরানি জনগণের প্রাপ্য হলেও বাস্তবে তা জনগণের মৌলিক অর্থনৈতিক সেবায় ব্যয় না হয়ে ইরানের অস্ত্র কর্মসূচি ও নিরাপত্তা বাহিনীর পেছনে খরচ করা হচ্ছে, যা ইরানের জনগণ সাহসের সঙ্গে প্রত্যাখ্যান করেছে। ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট এক বিবৃতিতে বলেছেন, নতুন নিষেধাজ্ঞাগুলো ইরান সরকারের দমনমূলক কর্মকাণ্ডে অর্থ যোগানের একটি গুরুত্বপূর্ণ উৎসকে লক্ষ্য করে আরোপ করা হয়েছে। তিনি আরও জানিয়েছেন, ইরানি জনগণের কাছ থেকে আত্মসাৎ করা এবং বিদেশি ব্যাংকে পাঠানোর চেষ্টায় থাকা কোটি কোটি ডলারের লেনদেন ট্রেজারি নজরদারিতে রাখবেন। ইসরায়েল ইরানের ওপর হামলার সুযোগ খুঁজছে বলে মন্তব্য করেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। তিনি সতর্ক করে বলেছেন, এমন কোনো হামলা পুরো অঞ্চলকে আরও অস্থিতিশীল করে তুলতে পারে। স্থানীয় সময় শুক্রবার তুরস্কের এক টেলিভিশনকে দেয়া সাক্ষাৎকারে ফিদান বলেন, তিনি আশা করেন তারা ভিন্ন কোনো পথ বেছে নেবে। তিনি আরও বলেন, ইসরায়েল ইরানে আঘাত হানার সুযোগ খুঁজছে। তিনি আরও উল্লেখ করেন, হামলা চালাতে যুক্তরাষ্ট্রের চেয়ে ইসরায়েলের আগ্রহ বেশি। একই সাথে হামলার শঙ্কার ব্যাপারে ইরান সফরকালে দেশটিকে সতর্ক করেছেন বলেও জানান। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনার সভা করেছে মালয়েশিয়া বিএনপি ও এর অঙ্গ সংগঠন। সভা শুরুতেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সদ্য প্রয়াত বেগম খালেদা জিয়া ও মরহুম আরাফাত রহমান কোকোর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়। এছাড়া বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন মালয়েশিয়া বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার বাদলুর রহমান খান। দর্শক, এই ছিল এখনকার আয়োজনে। বিশ্বের আরও নতুন কিছু খবর ও বিশ্লেষণ নিয়ে আগামীকাল সকাল 9:30টায় আবারও হাজির হবে বিশ্বযোগ। চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথে।